ডিভোর্স দেওয়ার পর উনি আমার ঘরে এসে আমার সাথে চিৎকার চেঁচামেচি করেছেন। আমি বলেছি, আপনার সাথে আমার আর কিছু নেই। আপনার দ্বিতীয় বউয়ের মুখ যেদিন দেখেছি সেদিন আপনাকে ত্যাগ করেছি। দয়া করে ঝামেলা বাড়াবেন না। ওনার কন্যারা এসে ওনাকে নিয়ে যায়। তারা অবশ্য খুশি হয়েছে ডিভোর্স হওয়াতে, কারণ যতটুকু সম্পদ আছে ততটুকু থেকে আমাকে আর ভাগ দিতে হবে না। এর মধ্যে খবর আসলো আমার বৌমা গর্ভধারণ করেছে, তবে সেটি জরায়ুতে না, টিউবে। অপারেশন করে টিউব কেটে ফেলে দিতে হবে, কোনো রকমে টিউব রাখা যাবে না। এর মধ্যে আরেকটি সমস্যা হলো, আমার বৌমার স্বাভাবিক বাচ্চাদানির টিউব একটি। সাধারণত মেয়েদের 2টি টিউব থাকে, তবে 100 জনের মধ্যে 2 বা 1 জনের একটি টিউব নিয়ে জন্মগ্রহণ হয়। সেটা পুরোটা আল্লাহ প্রদত্ত ব্যাপার। আমার বৌমা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। এই বিষয়টা নিয়ে সে সুইসাইড পর্যন্ত করতে চাইছে। আমার ছেলে আমাকে ইমার্জেন্সি টিকিট করে জার্মানিতে যেতে বলল। আমি কোনো রকমে 15 দিনের ছুটি নিয়ে আমার ফুপুকে নিয়ে জার্মানি চলে গেলাম। গিয়ে তো দেখি বৌমার অবস্থা খারাপ, কেমন শুকিয়ে গেছে। এদিকে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি পসিবল টিউব কেটে ফেলতে। বৌমা আমাকে বলল, মা আমি মরে যাই, এর থেকে অনেক ভালো হবে। আমি তারপরেও টিউব কাটবো না। আমি ওকে বললাম, আমি বুঝতে পারছি কি বুঝাতে চাইছো তুমি। তোমার যদি কখনো সন্তান না হয় আমি তোমাকে কথা শোনাবো না কিংবা আফসোস করব না। মনে করো আমি তোমাদের সন্তান, আমি তোমাদের বাবা মা ডাকবো। জীবনের সন্তান সব না, ভালোবেসে আজীবন আমৃত্যু পর্যন্ত একজন আরেকজনের পাশে থাকা যায়। দরকার পড়লে সন্তান এতিমখানা থেকে নিয়ে আসবো। গর্ভ থেকে জন্ম দিয়ে বাবা মা হতে হবে এমন তো কোনো কথা নেই। তোমাকে খুব ভালোবাসি, তুমি অপারেশনটা করে ফেলো। তোমাকে হারাতে চাই না মা, এখন থেকে আমি তোমাদের সন্তান। আমার মেয়েটা বুঝলো। কয়েকদিন পর অপারেশন হলো। ছেলেকে বললাম, চল কয়েকদিন দেশে থেকে আয়, অনেক বছর হলো দেশে যাস না। অতঃপর সবাইকে নিয়ে দেশে ব্যাক করেছি। আমার বৌমার বিষয়টা কাউকে বলিনি গ্রামের। আমি চাই না তার খুঁত আমরা ছাড়া অন্য কেউ জানুক। ছেলেকে বলেছি, বাবা তুই খুব মানসিক সাপোর্ট দিবি। ছেলে দেশে এসে তার বাবাকে হজে পাঠালো। আমি কিছুই বলিনি। আমি আরো খুশি হয়েছি যে ছেলেকে মানুষ করতে পেরেছি। ছেলের বাবা হজে থাকাকালীন আমার ফুফু মারা যায়। স্বাভাবিক মৃত্যু ছিল, তার বয়স হয়েছিল। আমার ফুফুকে আমার বাড়ি থেকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওখানে আমার ফুফার পাশে তাকে দাফন করা হয়। আমার অতি আপনজন আমার শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে বিদায় নিল। মানুষ মরণশীল, এটা আমাদের মানতেই হবে। আমার ছেলের বাবা হজ থেকে এসে আমার ছেলের কাছে আবদার করলো তার মেয়ে মেজোটাকে বিয়ে দেওয়ার খরচ দেওয়ার জন্য। এবার আমি প্রতিবাদ করে বললাম, আমি খুব হিংসুটে মহিলা। ছেলেকে বললাম, দেখ বাবা, তোর বাবার জন্য যা করস আমি কখনো বাধা দেই না, কিন্তু ওদের জন্য কেন করবি? একদম কোনো খরচ করবি না। আমার ছেলে উত্তর দিল, পারবো না। তখন আমার ছেলের কাছে তার বাবা আবদার করলো তাকে 2টা দুধের গরু নিয়ে দিতে। আমার ছেলে তাকে 2টা দুধের গরু কিনে দেয়। আমার বৌমা আমাদের বললো তার দেশে নিয়ে যাবে। আমরা রাজি হলাম। আমরা 3 জনে তার দেশে গেলাম। তাদের বাড়িতে যাওয়ার পর যা বুঝলাম, আমরা বাংলাদেশ থেকে এসেছি, এত দূর থেকে এসেছি, তাদের কোনো মাথা ব্যথা নাই। বিষয়টা আমি আর আমার ছেলে প্রকাশ করলাম না। আমরা ওর বড় ভাইয়ের বাড়িতে উঠেছি। পরের দিন ওর ছোট ভাই আমাদের দাওয়াত দিল। আমরা রাতের বেলা গেলাম দাওয়াত খেতে। আমরা নর্মালি সবাই একসাথে খাবার খেলাম। সেখান থেকে আসার পর বৌমা হঠাৎ রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বমি শেষ হয়ে শুধু রক্ত ফেলতেছে। হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাই আমরা সবাই মিলে। ওর বড় ভাইয়ের পুরো পরিবার ছিল। ফজরের আজানের পর আমার বৌমা দুনিয়া ত্যাগ করে। আমার বৌমাকে সাথে করে নিয়ে এদেশে এসেছিলাম, আর এখন যেতে হবে খালি হাতে। আমার ছেলে তো প্রায় পাগল হয়ে গেছে। বুঝতে পারলাম না, সবাই একসাথে খেলাম, কারো কিছু হলো না, শুধু ওর কেন হলো? ওর খাবারে কি কিছু মেশানো ছিল? আল্লাহই ভালো জানেন। আমার বৌমাকে তার দেশে তার বাবা মায়ের পাশে দাফন করে আমরা দেশে চলে এসেছি। আমার ছেলের মানসিক অবস্থা খুব খারাপ ছিল। এদিকে ছুটিও শেষ হয়ে আসছিল, জার্মানিতে ফিরতে হবে। আমি চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিলাম। আমার স্কুল আমাকে ছাড়তে চায়নি, কিন্তু ছেলের সাথে জার্মানি যাব, সেখানেই থাকবো, কারণ আমার ছেলেকে আমি একা ছাড়তে চাই না। আমার ছেলে ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আমি আমার ছেলেকে নিয়ে জার্মানি চলে যাই। সেখানে গিয়ে আমার ছেলে বলল, মা এই ঘরটাতে আমার দম বন্ধ হয়ে আসে, সারা ঘরে শুধু ওর স্মৃতি। রাতে আমি আমার ছেলের সাথে ঘুমাতাম। আমার ছেলে খাটে ঘুমাতো, আমি নিচে বিছানা করে ঘুমাতাম। আমার ছেলে অফিসে যাওয়ার সময় তার পিছে পিছে রেল স্টেশন পর্যন্ত যেতাম। ছেলে মানা করলে বলতাম একটু হেঁটে আসাও হলো, এজন্য যাই। আমার ছেলের অফিস ছুটি হলে রেল স্টেশনের কাছাকাছি গিয়ে বসে থাকতাম। তারপর ছেলেকে নিয়ে ঘরে ফিরতাম। আমার সারাদিন আমার ছেলেকে ঘিরে ছিল। এর মধ্যে আমার ছেলের অফিস অন্য শহরে বদলি হয়। আমরা সেখানে চলে যাই। সময় সময় নিয়মে চলে যায়। জীবন কখনো থেমে থাকে না। কয়েকটি বছর পার হয়ে যায় আমার বৌমার মৃত্যুর। ছেলেকে বলেছি, বাবা আমার বয়স হয়েছে, আমি আর পারছি না। বাবারে আমাকে একটা বউ এনে দে। আমি আজীবন একা ছিলাম, আমাকে আর একা রাখিস না। আমার ছেলে বিয়ের জন্য রাজি হলো। এরপর প্রবাসী এক বাঙালি মেয়ের সাথে বিবাহ হয় আমার ছেলের। মেয়েটার বাড়ি ছিল রাঙামাটি। সে ডিভোর্সি ছিল, কিন্তু ভীষণ ভালো ছিল। জার্মানিতে অবৈধভাবে ছিল। আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর বৈধ হয়। বিয়ের 2 বছর পর আমার ছেলের ঘর আলো করে একটি কন্যা সন্তান হয়। আমি ছেলেকে বললাম, বাবারে অনেক বছর তো এদেশে থাকলাম, আমি এবার দেশে যাব, তুই বৌমার নাতি নিয়ে থাক, আমার এখানে আর ভালো লাগে না। অতঃপর আমি দেশে চলে আসি। দেশে আসার পর গায়ে এক অদ্ভুত শান্তি লাগে। আমাদের দেশের বাতাস, মাটি
আসলেই শান্তি। আমি গর্বিত এবং শুকর, কারণ আমি বাঙালি। দেশে আসার পর আমার এক মামাতো বোনকে সাথে রাখলাম, কারণ আমি একা মানুষ এজন্য। আমার বড় চাচি খুব করুণ মৃত্যু হয়েছে শুনেছি। সে মারা যাওয়ার সময় পানিও পায়নি এমন শুনেছি। এর মধ্যে আবার আমার আরেকটি নাতি হয়। বাজারে সাজারে রাস্তাঘাটে আমার ছেলের বাবার সাথে প্রায় সময় দেখা হয়। আগে উনি আমাকে দেখলে এড়িয়ে যেত, কিন্তু এখন আমার সাথে কথা বলে, আমার খবরাখবর নেয়। আমার হাতে কিছু থাকলে সেটা বহন করে এগিয়ে দিতে চায়। আমি কিছু বলি না এবং পাত্তাও দেই না। জীবন আমার এভাবেই কাটছে। জীবনে আমি সফল। আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি। আমার জীবনে এখনো সমাপ্ত হয়নি। দোয়া করবেন, মিথ্যা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে।